বনশ্রী দেবী সকাল থেকে খুব তাড়াহুড়ো করছেন। আজ তার ছোট ছেলে অনন্তের জন্য পাত্রী দেখতে যাওয়ার দিন। সকাল থেকে তাকে সবকিছু কাজ করতে হচ্ছিল। সকালে টিফিন তৈরি করা, গাছে জল দেওয়া, ঘর পরিষ্কার করা, এসব করতে করতে তিনি মাঝে মাঝে তার ছোট ছেলে অনন্তকে ঘুম থেকে তোলার জন্য আসছিলেন। শেষে বিরক্ত হয়ে তিনি বলেন, অনন্ত, তুই কি এখনো ঘুমাবি? কটা বাজে বলতো, একবার লক্ষ্য করেছিস? তোদের তো কারোর কোনো হুঁশ নেই। আমি একা শুধু শুধু ব্যস্ত হয়ে পড়েছি। ওদিকে তোর বড়দা কার সঙ্গে ফোনে কথা বলছে তো বলেই চলেছে। এত করে বলছি যে গাড়িওয়ালাকে খবর দাও, ঠিক সময় যেন এসে উপস্থিত হয়। আর তোর বাবা খাবার টেবিলে বসে একটার পর একটা ফরমাশ করেই যাচ্ছে। আজকে দিনও আমাকে একটু শান্তি দিচ্ছে না। অনন্ত ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বলে, মা, তুমি সকালবেলা কেন আমাকে এত ঝামেলা দিচ্ছ? পাশের দোকান থেকে কচুরি আলুর দম তো বানিয়ে নিতেই পারতে। শুধু শুধু এত রান্না করতে হবে কেন? শুধু শুধু আর এমনি? তোর বাবার কথা শুনেছিস? আজকে দিনেও তোর বাবা ধোসা চাটনি খাবে বলছে। অন্তত এই দিনটা আমাকে রেহাই দিতে পারতো তো বল, কিন্তু কে শোনে কার কথা? দেখো মা, বাবাকে তুমি বেশি মাথায় তুলেছো। বাবা যখন যেটা আবদার করে তুমি সেটা সঙ্গে সঙ্গে মুখের সামনে হাজির করিয়ে দাও। এখন তো আর ওসব বাহানা করলেও চলবে না। শুরু থেকে যে অভ্যাস করিয়েছো সে তো করতেই হবে। হ্যাঁ, আমি তোর বাবার অভ্যেস খারাপ করেছি, তাই তো? তোর বাবা তো ছোট বাচ্চা ছেলে, আমি তার অভ্যেস খারাপ করব? এখন তোরাও আমাকে এই নিয়ে কথা শোনাবি, তাই তো? বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু পরে তৈরি হয়ে আসছি। ঠিক এমন সময় ডাইনিং টেবিল থেকে সীতারাম বাবু চিৎকার করে বনশ্রী দেবীকে ডাকেন। কই গো, কোথায় গেলি? বলি এখনো তোমার ধোসা তৈরি হয়নি? আর সঙ্গে নারকেলের চাটনিটা করবে তো? একটু তাড়াতাড়ি দিয়ে যাও, খেয়ে দিয়ে আবার নাপিতের কাছে যেতে হবে। দাড়িটা একটু ভালো করে সেভ করতে হবে। ব্যাস, ওনার অর্ডার দেওয়া শুরু। এবার ওনাকে ধোসা চাটনি করে খেতে দিতে হবে, তবে আমার শান্তি হবে। বনশ্রী দেবী রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে ধোসা তৈরি করে নিয়ে আসে। সীতারাম বাবুকে দিয়ে বলেন, এই নাও, যত পারে খাও। বলি আজকের দিনও তুমি আমাকে একটু শান্তি দেবে না বলো? সবাই মিলে একটু হাতাহাতি সাহায্য করলে কাজগুলো তো তাড়াতাড়ি হয়ে যেত, তারপর সবাই মিলে একসঙ্গে বেরোনো যেত। কিন্তু তোমাদের তো সেই সব ব্যাপার না, নিজের টুকু হলেই হলো। তুমিও সকাল সকাল কি শুরু করেছো বলো তো? বলি এসব রান্না বান্না কাজ কি আমাকেই করতে হবে? বড় বৌমা কোথায়? ওকে ডাকবো। দুই শাশুড়ি বৌমা মিলে তো সব কাজ করে নাও। কার কথা বলছো তুমি? বড় বৌমা? সে তো পার্লারে গিয়ে বসে রয়েছে। সারাদিন খালি পার্লার, মেকআপ এসব নিয়েই তো ব্যস্ত। ঘরের কাজ করার ফুরসত আছে তার? এটা আবার কি ধরনের কথা? সামান্য পাত্রী দেখতে যাচ্ছি, তাতে আবার পার্লারে যেতে হবে? বাড়িতে বসেই তো সেজে গুজে নিলে হয়। বাড়িতে কি করে হবে? আরে উনি তো একজন সেলিব্রিটি, বাড়িতে সব কাজ করলে হয়? ওনাকে তো 5 জনের সামনে দাঁড়াতে হবে, সেজন্য উনি পার্লার ছাড়া তো রেডি হতে পারবেন না। খানিকক্ষণ পর বনশ্রী দেবীর বড় বৌমা রূপা সেজেগুজে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, মা, বাবা, দেখুন তো আমাকে কেমন লাগছে। আজকের মেকআপটা ভালো হয়েছে তো? তুমি পার্লার থেকে 2 কেজি ময়দা মেখে এসেছো, ভালো না হয়ে থাকতে পারে বলো? বলি এবার সবাই রেডি তো, নাকি এখনো ময়দা মাখা বাকি আছে? মা, আপনিও না সারাক্ষণ আমার মেকআপের উপরে পড়ে থাকেন। আমার একমাত্র দেওয়ারের জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে, একটু সাজুগুজু করতে হবে না বলুন? বৌমা, তোমরা সাজগোজ তাতে আমার কোনো অসুবিধা নেই। বিয়ের ব্যাপারে তোমাদের তো সাজগোজ করতেই হবে। কিন্তু তোমার দেওরের তো প্রথমবার পাত্রী দেখতে যাচ্ছি না। এই নিয়ে আমরা 7 বার পাত্রী দেখতে যাচ্ছি। প্রতিবারে যদি তুমি পার্লার থেকে সাজগোজ করে আসো, তাহলে তো 2 দিনেই আমরা ভিখারি হয়ে যাব। বাবা, আপনিও না খুব ফানি। এভাবেই রূপা তাদের কথা হেসে উড়িয়ে দেয় এবং তারপর সবাই মিলে পাত্রী দেখতে চলে যায়। পাত্রী দেখাশোনা শুরু হয়ে যায়। বনশ্রী দেবী পাত্রীর মাকে ডেকে বলেন, দেখুন, নীলাঞ্জনাকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে ওকে বেশ মানাবে, আমাদের আর কোনো প্রশ্ন নেই। আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান। এবার বড়রা মিলে বিয়ের দিনটা ফাইনাল করে নিলেই হবে। আরে আরে দাঁড়াও, আমার 2-1টা প্রশ্ন আছে। আমাকে তো এই প্রশ্নগুলো করতে দাও, তারপর বিয়ের দিন ফাইনাল করবি। সীতারাম বাবু এভাবে বললে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তিনি গলা ছেড়ে পাত্রীকে জিজ্ঞাসা করেন, বলছি মা, তুমি রান্না বান্না কিরকম কি করো? বাঙালি রান্না, বিদেশি রান্না, এসবে কিছু ধারণা আছে? হ্যাঁ আঙ্কেল, রান্না বান্না আমি মোটামুটি সবকিছুই পারি। চাইনিজ, ইটালিয়ান, থাইল্যান্ড, বাঙালি সবই পারি। তবে আমি সব থেকে যেটা বেশি ভালো পারি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। ওই ইডলি, ধোসা, দই বড়া এসব শেখার জন্য আমি একটা স্পেশাল কোর্স করেছিলাম, তাই এগুলো আমি একটু বেশি ভালো পারি। হবু বৌমা সাউথ ইন্ডিয়ান খাবার রান্না করতে পারে, এই কথা শুনে সীতারাম বাবুর আনন্দের সীমা থাকে না এবং তিনি এক মুহূর্ত নষ্ট না করে ছেলের বিয়ের জন্য রাজি হয়ে যান।
কয়েকদিনের মধ্যেই নীলাঞ্জনা এবং অনন্তের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিনে সকালবেলা নীলাঞ্জনা সবার সামনে এসে জিজ্ঞাসা করে, বলছি আজ তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, তো আপনারা বলে দিন আপনারা কে কি পছন্দ করেন, আমি সেই হিসেবেই রান্না করব। আমি তো পাস্তা খাবো, তুমি আমার জন্য পাস্তা করে রেখো, আমি জিম থেকে এসে পাস্তা খেয়ে অফিসে যাব। নীলাঞ্জনা, তুমি আমার জন্য একটু সাবুদানার খিচুড়ি করে দেবে? আসলে সকাল থেকে না পেটে কেমন একটু গ্যাস গ্যাস করছে। বৌমা, তুমি আমার জন্য ধোসা আর চাটনি বানিয়ে দাও, ব্যাস, আর কিছু লাগবে না। সবাই যখন নিজের নিজের ইচ্ছে মতো খাবারের অর্ডার দিচ্ছিল, তখন এইসব দেখে বনশ্রী দেবী সবার উপরে বিরক্ত হয়ে বলেন, তোমরা সব কি শুরু করেছো বলো তো? মেয়েটা তো আজ সবে 2 দিন হলো বিয়ে করে এসেছে নাকি? এখন তোমাদের এই ফরমাস শুনে তো ভয় পেয়ে যাবে। বৌমা, তুমি সোজা রান্নাঘরে যাও আর যে কোনো একটা কিছু করে নিয়ে এসো, এত কিছু করতে হবে না। ঠিক আছে গো, তাহলে যা হোক হলেই হবে, আমি যে কোনো রকমের খাবার খেয়ে নেবো, আমার সমস্যা নেই। আমার কোনো প্রবলেম নেই, যে কোনো খাবার একটু মশলা দিয়ে ভালো করে রান্না করবে, তাতেই আমার হয়ে যাবে। এরপর নীলাঞ্জনা রান্নাঘরে চলে যায় এবং সে ধোসা ও চাটনি বানিয়ে নিয়ে আসে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে সে সবাইকে ডাকে। ব্রেকফাস্ট দেখে সীতারাম বাবুর আনন্দের সীমা থাকে না। আরে বাহ বৌমা, তুমি আমার পছন্দের খাবার রান্না করেছো, এই নাও তোমার উপহার। এই বলে সীতারাম বাবু পকেট থেকে কিছু টাকা বার করে নতুন বৌমার হাতে দিয়ে দেন। এরপর সবাই মিলে মজা করে ধোসা এবং চাটনি খায়। তবে সীতারাম বাবু প্রত্যেকটা টুকরো খাচ্ছিলেন এবং তার বৌমা সুনাম করছিলেন। রাতের বেলা খাবার টেবিলে বসে আবার তিনি পরের দিনের জন্য ধোসা তৈরি করার কথা বলেন। বাবা, আজই তো সবাই মিলে ধোসা খেলাম, আবার কালকেও সেই একই জিনিস। এই রোজ রোজ একই খাবার খেতে কার ভালো লাগে বলুন? না না, কালকে খিচুড়ি হবে, অনেকদিন হয়ে গেল খিচুড়ি খাওয়া হয়নি। আমি কিন্তু কালকে পাস্তা খাবো। দেখো বৌমা, যে যা খাবে খাবে, কিন্তু তুমি আমার জন্য ধোসা করো আর নারকেলের চাটনি। তোমার হাতে নারকেলের চাটনিটা খেতে খুব অসাধারণ। আমি এত জায়গায় ধোসা আর নারকেলের চাটনি খেয়েছি, কিন্তু তোমার হাতের মতো কেউ বানাতে পারে না। এভাবেই সীতারাম বাবু তার নতুন বৌমা ধোসা রান্না করার প্রশংসা করছিলেন। এসব শুনে নীলাঞ্জনার খুব ভালো লাগে এবং সে পরের দিন আরো আগ্রহ নিয়ে শ্বশুর মশাইয়ের জন্য ধোসা তৈরি করে দেয়। তবে নীলাঞ্জনা জানতো না যে এটি একদিনের বা 2 দিনের ব্যাপার না, প্রত্যেক দিনই তার শ্বশুর মশাইকে তাকে ধোসা করে দিতে হবে। প্রথম কয়েকদিন সে তো কোনো কথা না বলে এসব করছিল, কিন্তু যতদিন এগোতে থাকে ধীরে ধীরে সে বিরক্ত হয়ে ওঠে এবং একদিন অনন্তকে বলে, কি ব্যাপার বলো তো, বাবা যেন দিনকে দিন অধৈর্য হয়ে পড়ছেন। প্রথম তো একটা ধোসা আর একটু চাটনিতেই উনি খুশি থাকতেন, এখন করে 3-4টে করে ধোসা খান আর 2 বাটি 3 বাটি করে চাটনি। বলি প্রত্যেক দিন এই একই খাবার তৈরি করতে কার ভালো লাগে বলো তো? আর সব থেকে বড় কথা হলো ধোসা তৈরি করা খুব ঝামেলার। একদিন আগে থেকে চাল ডাল সব ভিজিয়ে রাখতে হয়, তারপর নারকেল কেটে তাকে ছাই বার করে রাখতে হয়। বাবা, সে তো আর এক ঝামেলা। দেখো, তুমি বাবাকে ধোসা খাওয়ার অভ্যাস করিয়ে দিয়েছো, এখন এরকম করলে কি করে চলে বলো? আমি অভ্যাস তৈরি করিয়েছি? তোমার কি মাথাটা তো খারাপ নাকি? তোমার মনে নেই আমাকে দেখতে গিয়ে বাবা কি প্রশ্ন করেছিলেন? আমি তো সেদিনই বুঝতে পেরে গিয়েছিলাম বাবা এইসব খাবার খেতেই বেশি ভালোবাসেন। আর বিয়ের পর যখন এখানে এলাম তখন বুঝতে পারলাম যে তিনি পার্টিকুলারলি ধোসাটাকেই সব থেকে বেশি পছন্দ করেন। আচ্ছা, বাবা কি শুরু থেকে এটা পছন্দ করেন নাকি গো? নীলাঞ্জনা যখন এসব কথা বলছিল তখন তার শাশুড়ি বনশ্রী দেবী সেখানে এসে বলেন, না বৌমা, শুরু থেকে তোমার বাবা এরকমটা ছিল না। তোমার বাবা বরাবরই সাধারণভাবে খাবার খেতেন, কিন্তু কয়েক বছর আগে উনি ওনার বন্ধুদের সঙ্গে একবার দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে টানা 15 দিন ধোসা খেয়েছেন। তারপর থেকে তো বাড়িতে এসে ওনার ওই ধোসা খাওয়ার রোগ শুরু হয়েছে। আমি তো কয়েকদিন খুব অস্থির ছিলাম। এখন তো তোমার জন্য আমার খারাপ লাগে। সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্যা কিন্তু আরো দিনকে দিন বেড়েই চলেছে। কি করে যে এই সমস্যার সমাধান করবে আমার তো কিছু মাথায় আসছে না। ও আই সি, তাহলে এই ব্যাপার। মা, আপনি এত টেনশন নেবেন না, বাবার এই ধোসা খাওয়ার সমস্যার সমাধান আমি ঠিক বার করে নেব। তুমি সত্যি বলছো মা? এই সমস্যা সত্যি সত্যি তুমি একটা সমাধান বার করবে? অবশ্যই বের করব মা, কেন বের করতে পারবো না। এরপর নীলাঞ্জনা বাড়ির বাকি অন্যান্য সদস্যদেরকে ডেকে বলে যে তারা 1 সপ্তাহ বাড়িতে রান্নাবান্না করবে না। এই 1 সপ্তাহ তারা একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে খাবার খাবে। সেখানে নাকি 1 সপ্তাহের ফুল প্যাকেজ অফার দিচ্ছে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। বাড়িতে রান্নাবান্না বন্ধ হয় এবং সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া শুরু করে।
প্রত্যেকদিন নীলাঞ্জনা রেস্টুরেন্টে নানান ধরনের বাঙালি পদ, মাছের ঝোল, শাকসবজি, ভাত, ডাল, শুক্তো এইসব খাবার অর্ডার করত। সেখানে ইডলি, ধোসা এসবের কোনো ব্যবস্থা ছিল না, তাই সীতারাম বাবুকে বাধ্য হয়ে বাঙালি খাবার খেতে হতো। টানা 1 সপ্তাহ বাঙালি খাবার খাওয়ার পর সীতারাম বাবুর বাঙালি খাবারের প্রতি ভালোবাসা আবার ফিরে আসে এবং 1 সপ্তাহ পর তিনি বাড়িতে বলেন, তোমরা যাই বলো, বাঙালি যেখানে খাবার তৈরি করে সেখানে খাবার আর কেউ তৈরি করতে পারবে না। এই কটা দিন তো খুব ভালোই লেগেছে। বৌমা, আজ থেকে আমি আর ইডলি ধোসা খাবো না। এবার থেকে তুমি আমাকে খাঁটি বাঙালি খাবার দিও। বেগুন, মুগ ডাল, মুড়িঘণ্ট, ভাত, গাওয়া ঘি, ওসব খেয়ে যেন অমৃত লাগে। সীতারাম বাবুর কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর থেকে নীলাঞ্জনা প্রত্যেক দিন নিয়ম করে বাঙালি খাবার রান্না করা শুরু করে। সীতারাম বাবুর সঙ্গে সঙ্গে বাড়ির বাকি সব সদস্য বাঙালি খাবারের স্বাদ বুঝতে পারে এবং এরপর থেকে সবাই সব রকম ধরনের বাঙালি খাবার খেতে থাকে এবং সীতারাম বাবুর ধোসা খাওয়ার অভ্যাস ছেড়ে যায়। এভাবেই সবাই হাঁপ থেকে বাঁচে এবং তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসে। অম্বিকা দেবী তখন রান্না বান্না করছিল আর সকাল থেকে সে বিভিন্ন প্রকার রান্নায় মেতে উঠেছিল, কারণ তার বাড়িতে আজ তার ছেলে সুপ্রতিম এসেছিল। সুপ্রতিম বিদেশে থেকেই পড়াশোনা করত আর তাই সে বছরে 1-8বার আসতো। আর সে বাড়িতে এলে অম্বিকা দেবীর খুশির কোনো ঠিকানাই থাকতো না। বাবা সুপ্র, দাঁড়া, এখনই খাবার থেকে উঠিস না। তোর জন্য আমি কয়েকটা নারকেল নাড়ু বানিয়েছি। ছোটবেলায় তুই নারকেল নাড়ু খুবই পছন্দ করতিস। ততক্ষণ তুই এগুলো খা, আমি এক্ষুনি আসছি। আরে মা থাক না, এত সব কিছু আমায় দিতে হবে না। এখন এত খাবার আমি একা কিভাবে খাবো বলো? আমি তো মানুষ নাকি মেশিন? আজ কি তুমি খাইয়ে খাইয়ে আমার পেট ফাটিয়ে দেবে নাকি? এ বাবা, তা বলে আমি তোর পছন্দের খাবার কিভাবে বাকি রাখতে পারি? আর যেখানে তুই কাল বাদে পরশু চলে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই না হয় একটুখানি খাবি, আমি বাকি খাবারগুলো না হয় আবর্জনায় ফেলে দেব। এ তুমি কি বলছো মা? এখন আমার জন্য খাবার ফেলে দিতে যাবে কেন? যদিও তুমি জানো যে আমি খাবার নষ্ট করতে একেবারেই পছন্দ করি না। তুমি তো এখন বেশি খাবার না বানিয়ে প্রয়োজন মতোও বানাতে পারতে, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। আমি তোর মা হই রে বাবা, এখন আমি তোর জন্য কম কিভাবে বানাতে পারি? আর যেখানে তুই আমার একমাত্র ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই বস, উঠবি না, আমি এখনই আসছি। এই বলে অম্বিকা দেবী তখন রান্নাঘরের মধ্যে চলে যায়। এদিকে সুপ্রতিম নিরুপায় হয়ে খাবারের টেবিলে বসে থাকে। ঠিক তখনই তাদের সদর দরজায় বেল বেজে ওঠে, যেটা শুনে অম্বিকা দেবী মনে মনে বলে, নাও, এখন আবার কে এলো? এই সবে মাত্র আমি আটাটা মাখলাম, এখন এই হাতে কিভাবে দরজা খুলতে যাব? যাক গে, যেই হোক, একটু দাঁড়িয়ে থাকুক। এ বাবা, এতবার আমাদের বাড়ির দরজা ঠুকছে, মা কি শুনতে পাচ্ছে না নাকি? মা, ও মা, তাড়াতাড়ি দরজা খোলো, বাইরে মনে হয় কেউ এসেছে। হ্যাঁ রে বাবা, আমি শুনতে পাচ্ছি। আসলে আমার হাতে এখন নোংরা, তুই বরং গিয়ে একবার দরজাটা খুলে আয়। আমার মনে হয় দুধওয়ালা এসেছে। অম্বিকা দেবীর কথা শুনে তখন সুপ্রতিম দরজা খুলতে চলে যায় ও সে সেখানে গিয়ে দেখে তাদের দরজায় একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখতে খুবই সুন্দর ছিল আর তাই সুপ্রতিম তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর সুপ্রতিম একটু কাচুমাচু খেয়ে বলে, ওহ সরি ম্যাডাম, আপনি কি আমার মাকে খুঁজছেন? মানে মা একটু রান্নাঘরে বিজি আছে, সো ইউ ক্যান ডিসকাস এনি ম্যাটার উইথ মি, যদিও আমি ফ্রি আছি। না মানে বাবু, আমি আপনার ইংলিশ কথাবার্তা শুনে বুঝতে পারিনি। যদি আপনি বাংলায় বলতেন তাহলে হয়তো বুঝতে পারতাম। এ বাবা, এ আবার কি বলছে রে? একে তো দেখে মনে হচ্ছে কোনো হাই ফাই বাড়ির মেয়ে, কিন্তু এ কিনা এখন পড়াশোনাও জানে না। ও ঠিক আছে ম্যাডাম, তাহলে কি বলবেন বলুন। হ্যাঁ মানে আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে, সকালবেলা কাজ করে গিয়েছি, এখন একটু দরকার এসেছিলাম। ওহ, এ মনে হয় আমার সঙ্গে প্র্যাঙ্ক করছে, এ নিশ্চয়ই আমাকে ঠকানোর জন্যই এসব বলছে। তা আমি বরং একে বাড়ির ভিতরে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ির ভিতরে আসুন, আর কি দরকার মিটিয়ে নিন, যদিও মা এখনো রান্নাঘরের মধ্যেই ব্যস্ত আছে। সুপ্রতিম এভাবে বললে তখন মেঘনা বাড়ির ভিতরে চলে আসে ও সে টেবিলে বেঁচে থাকা বাসি খাবারগুলোকে প্যাকেটে ভরতে থাকে। তখন, এ আপনি কি করছেন? এগুলো তো আমাদের ফেলে দেওয়া বাসি খাবার, এখন এগুলোকে আপনি প্লাস্টিকে ভরছেন কেন? এগুলো নিয়ে আপনি কি করবেন? আসলে দাদাবাবু, আমরা এগুলোকে খাবো, আর আপনার মা রোজই আমায় আপনাদের বেঁচে থাকা খাবারগুলো দিয়ে থাকেন, আর ওগুলো আমি আমাদের বাড়িতে নিয়ে যাই। তারা যখন কথাবার্তা বলছিল
ঠিক তখনই সেখানে অম্বিকা দেবী আসে ও সে তাদেরকে পাশাপাশি কথা বলতে দেখে বলে, এই এই সুপ্রতিম, তুই ওখান থেকে সরে আয়। দেখতে পাচ্ছিস না ওর গায়ে কত নোংরা ময়লা, আর ওর জামা কাপড়েরও ঠিক নেই। বাবা কি দুর্গন্ধ বের হচ্ছে। আরে এই মেঘনা, তুই এসেছিস যখন আমায় হাঁক দিতে পারলি না? তোকে এখন এই বাড়ির মধ্যে কে ঢুকতে বলেছে? তুই আমার পারমিশন নিয়েছিলিস? না দিদিমণি, আমার ভুল হয়ে গিয়েছে। আসলে দাদাবাবু বাড়ির মধ্যে আসতে বললো আর তাই ঢুকেছি। আপনি বিশ্বাস করুন, এতে আমার কোনোই দোষ নেই। হ্যাঁ, এখন তুই এভাবেই বলবি। তোদের মতো গরিব ভিখিরিদের আমার ভালো করেই চেনা আছে। তোরা সুযোগে সৎ ব্যবহার করতে কখনোই ছাড়িস না, বল। এক্সকিউজ মি, এখানে কেউ কি আমার কোনো কথা শুনবে? আচ্ছা মা, এখানে কি এমন হলো যে তুমি ওকে এত কথা শোনাচ্ছ? আর ওর দোষটাই বা কোথায়? হ্যাঁ বাবু, আমার দোষ আছে। এই পৃথিবীতে দারিদ্র হয়ে জন্মানোটাই আমার দোষ। ঠিক আছে মাসিমা, আমি আসছি। মেঘনা এভাবেই বলে তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। আসলে মেঘনা ঠিকই বলছিল, কারণ তারা খুবই দারিদ্র ছিল। মেঘনা তার বিধবা মা ঝুমকি দেবীর সঙ্গে ওই গ্রামেই থাকতো। কয়েক মাস আগেই ঝুমকি দেবীর ব্রেন স্ট্রোক হয়েছিল, আর তাই সে এখন বিছানাসজ্জা হয়ে পড়েছিল। ঝুমকি দেবী এর আগে অম্বিকা দেবীর বাড়িতেই ধোয়া মোছার কাজ করত, কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ায় মেঘনার ঘাড়েই সংসারের দায়িত্বভার এসে পড়েছিল। এরপর মেঘনা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে ও সে তাদের দরজা খোলার আগে মনে মনে ভাবে, না না, আমি এভাবে কাঁদলে চলবে না। এখন যদি মা আমায় কাঁদতে দেখে ফেলে তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমি বরং মায়ের সামনে হাসি মুখ নিয়েই যাই। মা মেঘনা, তুই চলে এসেছিস? আমি এখন শুয়ে শুয়ে তোর কথাই ভাবছিলাম। হঠাৎই মায়ের ডাকার আওয়াজ পেয়ে মেঘনা হতবাক হয়ে যায় ও সে ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে বলে, হ্যাঁ মা, এসেছি। কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি এসে গিয়েছি? আমি তো এসে তোমাকে ডাকিনি। হ্যাঁ রে মা, বুঝে যায়। আমার শরীর অসুস্থ হলেও ঈশ্বরের কৃপায় কান ঠেকিয়ে আছে। তা মা, আজ দিদিমণি কিছু খাবার দিল? তুই তো ওখান থেকে আসছিস, তাই না? ওহ মা, তুমিও না শুধু খাবারের কথাই বলো। বলি, আমি তো তোমাকে একটু আগেই খাইয়ে গেলাম। এখন তুমি ওষুধগুলো সময় মতো খেয়েছো তো, নাকি আবার ভুলে গিয়েছো? আমি আমার কথা বলছি না রে মা, এখন তুইও তো শুকিয়ে আছিস। আমি তোর কথা ভেবেই বলছিলাম। আর যদিও জানি অম্বিকা দিদিমণি খুবই ভালো, ও তোকে আজও নিশ্চয়ই বেঁচে থাকা খাবারগুলো দিয়েছে। না মা, দারিদ্রদের কেউই ভালোবাসে না, যেখানে ওরা আমাদেরকে কুকুর বেড়ালের থেকেও কম সম্মান করে। আর আমি কিভাবে খাবার নিয়ে আসি সেটা শুধুমাত্র আমিই জানি। কি হলো, তুই চুপ করে রইলি যে? কোনো অসুবিধা হলো নাকি? না মা, কোনোই অসুবিধা হয়নি। আমি ভাবছি কাল থেকে আমি আর অম্বিকা দিদিমণির বাড়িতে যাব না। ভাবছি কাল থেকে দিনমজুরের কাজে বের হব। মেঘনার হঠাৎই এরকম সিদ্ধান্ত শুনে ঝুমকি দেবী খুবই চিন্তায় পড়ে যায় ও সে বলে, না মেঘনা, তুই সেটা করিস না। তাহলে আমি চিন্তাতেই মারা যাব। কারণ একটা বিবাহযোগ্য মেয়েকে বাইরে কাজে পাঠিয়ে তার মা কখনোই শান্তিতে থাকতে পারে না রে মা। এখন তোর যতই অসুবিধা হোক না কেন, তুই মেঘনা দিদিমণির বাড়িতেই কাজ কর, আর ওখানে থাকলে আমি শান্তিতে থাকতে পারি। আসলে ঝুমকি দেবী ঠিকই বলছিল। মেঘনা প্রাপ্তবয়সী ছিল, তার সঙ্গে তাকে দেখতেও খুবই সুন্দর ছিল। তাকে দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কারোরই তাকে দেখে পছন্দ হয়ে যেত। এরপর ঝুমকি দেবীর কথা অনুযায়ী মেঘনা পরের দিন আবারও অম্বিকা দেবীর বাড়িতে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে সকাল সকাল কাজে চলে যায়। তখন ও, এ তাহলে কাল সত্যিই বলছিল। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর দেখতে মেয়ে কিভাবে কাজের মেয়ে হতে পারে। বাবু, আপনি একটু সোফায় উঠে বসুন, আমি এখানটা পরিষ্কার করব। হ্যাঁ হ্যাঁ, করো না করো। কিন্তু মেঘনা, তুমি আজ নতুন ড্রেস পরে এসেছো যে, আজ কি কোথাও গিয়েছিলে নাকি? না বাবু, আসলে দিদিমণি এই ড্রেসটা আমাকে দিয়েছেন আর বলেছেন যখন এখানে আসবো যেন এই পরিষ্কার জামাটা পরে আসি। আর কাল পরিনি বলেই তো উনি আমার উপর এত রেগে গিয়েছিলেন। ও সরি মেঘনা, তুমি আমায় ক্ষমা করে দাও। আসলে কাল আমার জন্যই তোমাকে অত কথা শুনতে হয়েছিল। আর আমি জানি মা একটু তোমায় বেশিই বলেছে, তাই ওনার হয়ে এখন আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। না বাবু, এভাবে বলবেন না। দিদিমণির কোনোই দোষ নেই, আর যেখানে ওনার দেওয়া খাবার খেয়েই তো আমরা দিন কাটাই। মেঘনার মুখে এরকম কথা শুনে সুপ্রতিমের তার প্রতি খুবই মায়া হয়।
এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মেঘনাকে প্রতিদিনই এভাবেই দেখতে দেখতে সুপ্রতিমের তাকে খুবই ভালো লেগে যায়, কিন্তু সেটা বলারও তার কোনোই উপায় ছিল না, কারণ সুপ্রতিম ভালোভাবেই জানতো যে তার মা তার এই প্রস্তাবকে কখনোই মেনে নেবে না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে বাবা, তুই কবে কলেজে যাবি রে? তুই তো বেশ কয়েকদিন হয়ে গেল এখানেই আছিস দেখছি, তোর কি যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি? না মা, আমি আর যাব না। আসলে আমার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে, আর তাই আমি ভাবছি কোনো কাজ খুঁজে এখানেই সেটেল হয়ে যাব। সেটেল বললেই সেটেল? আগে কাজ নয়, আগে একটা মেয়ে খোঁজ, তারপর সেটেল হতে পারবি। না মা, তার আর খোঁজ করা লাগবে না, কারণ মেয়ে খোঁজা অলরেডি হয়েই গিয়েছে। এখন শুধু ঈশ্বর চাইলেই হবে। আর মা, তুমি চিন্তা করো না, তোমার বৌমার রূপে গুণে সকলের থেকেই সেরা হবে। কি হলো, চুপ হয়ে গেলি যে? ও বুঝেছি, তুই মায়ের সামনে লজ্জা পাচ্ছিস, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কি বলি শোন, তুই বরং একবার কৃষ্ণনগরে যা। এই বলে অম্বিকা দেবী শহরের বাইরে কৃষ্ণনগরে একটি দরকারি কাজে সুপ্রতিমকে পাঠায়, যার ফলে কিছুক্ষণ পর সুপ্রতিমও কয়েকদিনের জন্য বেরিয়ে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে মেঘনা কাজে আসে, কিন্তু সে কাজে এসে দেখে অম্বিকা দেবী মাটিতে শুয়ে পড়ে আছে। তখন সে আর দেরি না করে অম্বিকা দেবীকে হসপিটালে নিয়ে যায় এবং সুপ্রতিমের জন্য একটি চিঠি রেখে যায়। এদিকে সুপ্রতিম বাড়ি এসে তার মাকে দেখতে পায় না। এরপর সে চিঠিটা দেখতে পায়, যেটা দেখে সে আর দেরি না করে হসপিটালে আসে। তখন, এই যে মেঘনা, মায়ের কি হয়েছে? উনি এখন কেমন আছেন? তুমি প্লিজ আমায় বলো। হ্যাঁ, উনি এখন ভালো আছেন। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, আর ঠিক সময় যদি ওনাকে হসপিটালে নিয়ে না আসা হতো তাহলে হয়তো উনি বাঁচতেন না। ডাক্তারটি এভাবেই বলে তখন সেখান থেকে চলে যায়। এরপর সুপ্রতিম মেঘনাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ মেঘনা, তুমি সত্যিই খুব বড় মনের মানুষ। আজ তোমার জন্যই আমার মা বেঁচে আছেন, যেখানে উনি তোমায় সেদিন অত ছোট বড় কথা শোনালেন, আর তুমি আজ তার সত্ত্বেও ওনার প্রাণ বাঁচালে। না বাবু, আপনি আমায় এভাবে বলবেন না। আর যেখানে এটা তো আমার কর্তব্য ছিল। আর আপনি চিন্তা করবেন না, যতদিন না ম্যাডাম সুস্থ হচ্ছে ততদিন আমি আপনাদের সহযোগিতা করব। ব্যাস, শুধু এটুকু? কেন, সারা জীবন যদি আমার সঙ্গে বাড়িতে থাকো তাহলে কি তোমার কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু কেন? আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলতেন। মেঘনা এভাবেই বললে সুপ্রতিম তাকে সেদিন মনের কথা বলে দেয়, যেটা শুনে মেঘনাও খুশি হয়ে যায়। এদিকে অসুস্থ অম্বিকা দেবীও তার ভুল বুঝতে পারে ও সে নিজের ভুলের জন্য মনে মনে পস্তাতে থাকে, এবং তার ছেলে যে মেঘনাকে বিয়ে করতে চায় এটা জেনেও সে খুবই খুশি হয়ে যায়। এরপর সুপ্রতিম ঝুমকি দেবীকেও তাদের বাড়িতে নিয়ে চলে আসে এবং তারা দুজনে মিলে দুজনেরই মায়ের সেবা যত্ন করতে থাকে, এবং সেবা যত্নের ফলে কয়েকদিনের মধ্যেই তারা সুস্থ হয়ে ওঠে এবং সুপ্রতিম ও মেঘনার ধুমধাম করেই বিয়ে দেয়। বিয়ের পর তাদের কারোরই আর কোনো সমস্যা থাকে না এবং তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।